তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত আমাদের স্বাভাবিক জীবন। আমাদের রেগুলার লাইফস্টাইলকে আমাদের একটু অন্যভাবে সাজিয়ে নিতেই হচ্ছে। লকডাউন তো চলছে, সে তো শুধুমাত্র আমাদের দেশে নয়, চলছে বিশ্বের বিভিন্ন দেশে। তোমরা তো সে সবই জানো। ক্লাসরুমের যে অভ্যস্ত টিচিং লার্নিং প্রসেস, সেটা আর সম্ভব হচ্ছে না কোনো ডিরেক্ট ইন্টারাকশন, ডিরেক্ট কমিউনিকেশন, এক্সচেঞ্জ অফ ভিউজ, কিছুই আমরা করতে পারছি না। তোমাদের জন্যে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে ই লার্নিং ক্লাসের আয়োজন করা হয়েছে। তোমরা খুব মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো ফলো করো, তাহলে সবটুকু ভালো কার? তোমাদের। আজকে তোমাদের অ্যাকাউন্টেন্সি ক্লাস হবে। তোমাদের আজ পড়াবেন দুজন মাননীয় শিক্ষক। আমি তাদের সঙ্গে আগে তোমাদের পরিচয় করিয়ে দেব। উপস্থিত আছেন মাননীয় বিশ্বজিৎ সাহা, শিক্ষক, দেবনগর সতীশ লাহিড়ী হাই স্কুল, জলপাইগুড়ি। আছেন মাননীয় তপন চক্রবর্তী, ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন, জলপাইগুড়ি। প্রথমে তোমাদের পড়াবেন শ্রী বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ বাবু, আমি আপনাকে একটু বলি যে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি একটু বলেন যে বিষয় সম্পর্কিত প্রস্তুতি ছেলেমেয়েরা কিভাবে নেবে আর কি হবে তাদের পদ্ধতি। ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো কোশ্চেন করেছেন। কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা যখন কমার্সে ভর্তি হয়, তো ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্ল্যানিং পার্ট। এটা প্ল্যানিং পার্টটা আমাদের স্টুডেন্টদের মধ্যে এই পার্টটা মিসিং, মানে ওরা এই পার্টটাতে না গিয়ে সরাসরি সাবজেক্টটাতে পড়াশোনা শুরু করে দেয়। কিন্তু যদি কেউ প্ল্যানিং পার্টটাতে একটু সময় ব্যয় করে, তাহলে দেখা যাবে তাদের পড়াটা অনেক ইজিভাবে করতে পারছে এবং এইখানে মার্কস গেইন করার ক্ষেত্রে ওরা অনেকটা এগিয়ে যাবে। তো প্রথমে ওদের বুঝতে হবে যে সাবজেক্টটা যদি আমি পড়ি, তাহলে আমরা থিওরিটা কীভাবে পড়ব, মার্কস ডিস্ট্রিবিউশন কী আছে, কতগুলো চ্যাপ্টারের মধ্যে আছে, তো কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্স কতটুকু দেওয়া আছে। আমরা যে পড়াশোনা করব প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা ইম্পর্টেন্স দেওয়া আছে, ওয়েটেজ আলাদা। কোনো চ্যাপ্টারে নম্বর বেশি দেওয়া আছে, কোনো চ্যাপ্টারে কম দেওয়া আছে। তো সেগুলো ডিটেলস যদি একটা স্টুডেন্ট জানে, তাহলে যখন সে প্রস্তুতিটা নেবে তখন সেইভাবে সে কতটুকু কোন চ্যাপ্টারে ওয়েটেজটা দেবে সেটা সে ভালো মতো বুঝতে পারে। তো সেই জন্য আজকে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের দেখাবো যে প্রত্যেকটা পার্টে কোশ্চেনটা কীভাবে সেট হয়, প্রত্যেকটা পার্টে কতটুকু ওয়েটেজ আছে কোশ্চেনের মধ্যে, সেইগুলো ডিটেলস বলে দেবো, যাতে পরবর্তীতে স্টুডেন্টরা যখন ওরা শুরু করবে সাবজেক্টটা, সেগুলো মাথায় নিয়ে তারপরে প্রস্তুতিটা নিতে পারে। তারপরে সেখান থেকে আমাদের ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টারটা, প্রথম যে চ্যাপ্টারটা এই পার্টনারশিপ, সেই পার্টনারশিপে আমাদের কোশ্চেনের মধ্যে একটা বিশাল ইম্পর্টেন্স আছে। তো পার্টনারশিপ দিয়ে আমরা শুরু করব। আমি এবং আমার মাস্টারমশাইয়ের সঙ্গে যিনি আছেন তপনবাবু, উনি ওই পার্টটা একটা পার্ট করাবেন, তোমাদের দেখাবেন। তো তোমরা ভালো করে যদি এটা দেখো তাহলে তোমাদের উপকার হবে। মাস্টারমশাই, আমি একটু অনুরোধ করব আপনি যদি এবার সরাসরি বিষয়ে চলে যান। তো এবার আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে প্ল্যানিং পার্টের কথা বললাম, সেই প্ল্যানিং পার্টটা কীভাবে করবো সেটা হচ্ছে ফুল মার্কস অ্যাকাউন্টেন্সিতে 100 মার্কস। তাহলে এই যে 100 মার্কসটা, এটা কোন কোন চ্যাপ্টারের উপরে কীভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। পার্টেতে 60 মার্কস। নেক্সট স্লাইডটা দাও। এই পার্টে যে চ্যাপ্টারগুলো আছে, এখানে ইন্ট্রোডাকশন টু পার্টনার্স, এখানে আছে 10 মার্কস। তারপর হচ্ছে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ 25 মার্কস। আর অ্যাকাউন্টিং অ্যান্ড শেয়ার মূলধন, অ্যাকাউন্টিং অর শেয়ার ক্যাপিটাল আছে 20 মার্কস। আর অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার আছে 5 মার্কস। এই টোটাল 60 মার্কসের ইম্পর্টেন্স আছে হচ্ছে পার্টে। এবং এই চ্যাপ্টারগুলো মানে শুধু যদি কেউ পার্টনারশিপে ভালো মতো ইম্পর্টেন্স দেয়, তাহলে সেই স্টুডেন্টটা কিন্তু 60 মার্কসের কোশ্চেনের পুরোপুরি অ্যান্সার করতে পারবে। তো সেই জন্য যখন আমরা প্ল্যানিং করছি তখন কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা বেশি আছে। এখানে পার্টনারশিপের রিকনস্ট্রাকশন পার্টনারশিপের 25 মার্কস আছে,
এবার যখন আমরা দেখেছি বিভিন্ন সময় পড়ানোর ক্ষেত্রে যে স্টুডেন্টরা কি করে এই পোর্শনটাতে ইম্পর্টেন্স কম দেয়, তো তার ফলে কি হচ্ছে যখন ওরা পরীক্ষা অ্যান্সার করতে যায় তখন দেখে বেশিরভাগ কোশ্চেন এখান থেকে আছে এবং ওরা অনেক কোশ্চেন ছেড়ে আসতো। সেই জন্য এই পার্টটা দেখে নিলে স্টুডেন্টরা কিন্তু জানতে পারবে যে কোন পার্টটাতে আমাকে ইম্পর্টেন্সটা দিতে হবে। এখানে 25 মার্কস আর তারপরে 20 মার্কস। অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল যেটা আছে সেখানে 20 মার্কস আছে, 45 মার্কস এই দুটো চ্যাপ্টারের উপরে ইম্পর্টেন্স দেওয়া আছে। এখানে বিভিন্ন পার্ট আছে। আগের স্লাইডে যাও। পার্ট আগে প্রথম পার্ট বি আছে 20 মার্কস। তাহলে পার্ট বির মধ্যে কোন কোন পার্টটা আছে সেটা দেখে নিয়ে আমরা নেক্সট স্লাইড। পার্ট বিতে আছে অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 12 মার্কস আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আছে হচ্ছে 8 মার্কস, এটা হচ্ছে 20 মার্কস। তাহলে এবং এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ইজি চ্যাপ্টার। তো স্টুডেন্টরা কি করে যেই চ্যাপ্টারগুলো ইজি আছে সেই চ্যাপ্টারগুলোই করে, আর আরেকটা যেখানে পার্ট ইম্পর্টেন্সটা বেশি আছে সেই চ্যাপ্টারগুলো কম ইম্পর্টেন্স দেয়। কিন্তু আমরা যদি এটা দেখে নেই তাহলে বুঝতে পারবো যে আমাকে ইম্পর্টেন্সটা কোথায় বেশি দিতে হবে। তো সেই জন্য আমি যখন পড়াশোনা করব, যখন প্রিপারেশন নেব, তখন এটা মাথায় রাখতে হবে। এরপর ফার্স্ট স্লাইড কি হবে, এবার ধরুন পার্ট সিতে 20 মার্কস। নেক্সট স্লাইড। এই পার্ট সিতে আছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 20 মার্কস আর পার্ট ডিতে আছে প্রজেক্ট মার্কস। দিস ইজ ভেরি অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। প্রজেক্টে আমাদের স্টুডেন্টরা কিন্তু কিভাবে প্রজেক্টটা প্রিপারেশন করবে, যেখানে মার্কসের ইম্পর্টেন্স কোথায় আছে। ফাইলে আছে 4 মার্কস আর রিটেনে আছে 12 মার্কস, ভাইভাতে আছে নেক্সট 4 মার্কস। তাহলে এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, যখন প্রজেক্টটা আমি তৈরি করব তখন কিন্তু এটা মাথায় রেখে করলে পরে কিন্তু টিচাররা নম্বর কম দেবে না। এটা স্টুডেন্টদের সবসময় একটা কমপ্লেন থাকে যে টিচার আমাকে নম্বর দেয়নি, কিন্তু টিচার যে নম্বর দেবে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা মাথায় রেখে যদি সে তৈরি করে প্রজেক্টটা, তাহলে কিন্তু টিচার কোনো সময় নম্বর কম দেবে না। কিভাবে প্রজেক্টটা করলে ভালো নম্বর পাওয়া যেতে পারে নম্বরটা? প্রজেক্টটা যখন আমি করব তখন কিন্তু প্রত্যেকটা বইয়ের পেছনে কি করে প্রজেক্টটা তৈরি করতে হবে তার একটা অ্যানালিসিস দেওয়া আছে। এবং এটা মেন পার্ট, স্টুডেন্টরা কি করে ডিরেক্ট সমস্ত বই থেকে কপি করে টিচারকে জমা দিয়ে দেয়। অর্থাৎ স্টুডেন্টরা নিজের থেকে কিছু করো না। এখানে একটা লাস্ট যে পোর্শনটাতে করতে হয় সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। প্রত্যেকে প্রজেক্ট তৈরি করে কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয় না ওখানে। সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়ে তারপর যদি নিজের একটা ভিউ ওখানে দেওয়া যায় প্রজেক্টটাতে, অটোমেটিক কিন্তু যে রিটেনে যেটা 12 মার্কস বললাম, এখানে কিন্তু 12 মার্কসের মধ্যে টিচার 1 নম্বরও কাটবেন না। তো সেই জন্য প্রজেক্ট যখনই আমি যেই প্রজেক্টটা করি না কেন ওখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে হবে, তারপরে নিজের একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস সেখানে কিন্তু দিয়ে দিতে হবে। এটা যদি দিতে পারি তাহলে কিন্তু প্রজেক্টটা 20-তে 20 পাওয়ার কোনো সমস্যা হবে না। মাস্টারমশাই যদি একটু বলে দেন যে আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে? ঠিক আছে, কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা অন্যান্য সাবজেক্ট যেরকম আছে সেরকমই থাকে, তবে আমাদের এটাতে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন 36 মার্কসেরই থাকে, যেটা অন্যান্য সাবজেক্টে থাকে সেরকমই থাকে। এখানে একটা 10 মার্কসের কোশ্চেন থাকে আর থাকে হচ্ছে 4 এবং 6 মার্কসের কোশ্চেন। এটা হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্নটা। এবার 4 নম্বরের থেকে 4টা কোশ্চেন, 6 নম্বরের 3টা কোশ্চেন আর 10 নম্বরে একটা কোশ্চেন থাকে। তো আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা প্রবলেম থাকে, তার সঙ্গে একটা অর থাকে হচ্ছে থিওরি। তো টোটাল কোশ্চেনটা 36 মার্কসে যেটা থাকে সেই 36 মার্কসের কোশ্চেন যেগুলো থাকে তার মধ্যে একটা বড় পোর্শন কোশ্চেন থাকে যেটা প্রবলেমের উপরে বেস করে কোশ্চেনগুলো করা হয়, আর বাদ বাকিটা থিওরির থেকে থাকে। থিওরি কোশ্চেন পরিমাণটা কমই থাকে। আর যেটা 4 এবং 6 মার্কসের কোশ্চেন থাকে সেখানে প্রত্যেকটাতে অল্টারনেটিভ কোশ্চেন থাকে। 10 মার্কসের যে কোশ্চেনটা থাকে 10 মার্কসের কোনো অল্টারনেটিভ কোশ্চেন থাকে না, এবং 10 মার্কসের কোশ্চেনে কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে হতে পারে। আগে যেমন একটা ফিক্সড ছিল যে একটা চ্যাপ্টার থেকে কোশ্চেনটা হতো, কিন্তু এখন কিন্তু 10 মার্কসের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে দেবে তার কোনো প্রিফিক্সড করা নেই। তো তার ফলে যে কোনো চ্যাপ্টার থেকে 10 মার্কসের কোশ্চেন আসতে পারে। আর 4 নম্বর এবং 6 নম্বরে যে কোশ্চেনগুলো হচ্ছে সেখানে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া হয়। তো এটা হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্নটা। আচ্ছা মাস্টারমশাই, এই প্রবলেম আর থিওরি এই রেশিওটা কীরকম থাকে? আর যদি ধরুন কোনো স্টুডেন্ট মনে করে যে সে প্রবলেম থেকেই সব আনসার করবে, সেটা কি সম্ভব হবে?
খুব ভালো কোশ্চেন। এটা কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকের একটা রং কনসেপশন আছে। আমাদের এখানে যে কোশ্চেন প্যাটার্নটা হয় তার মধ্যে যদি অবজেক্টিভ কোশ্চেন আমি বাদ দিই তাহলে 90% প্রবলেম এবং 90% থিওরি থেকে, যেহেতু প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গেই একটা করে অল্টারনেটিভ কোশ্চেন থাকে, সেই জন্য দুটোর ওয়েটেজ সমান থাকে, থিওরি এবং প্রবলেম। তো এবার আমাদের স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট যখন অঙ্ক করে থিওরি না পড়ে অঙ্কগুলো করতে যায়, এবং তার ফলে ওরা কী করে, ধরে নেয় যে আমরা পরীক্ষার হলে যখন যাব তখন আমরা সমস্ত প্রবলেমে অ্যান্সার করব, থিওরি অ্যান্সার করব না, কারণ থিওরিটা একটু বুঝতে হয়। এবার যখন নাকি ক্লাসে টিচার বোঝাচ্ছেন তখন অঙ্কটা ওদের বুঝতে খুব সুবিধা হয়। তো যখন থিওরিটা টিচার বোঝাচ্ছেন তার মধ্যে কোনো ইম্পর্টেন্স ও দেয় না, যখন টিচার যখন অঙ্কটা করাচ্ছে তার মধ্যে যে পরিমাণ কনসেন্ট্রেশন দেওয়া দরকার সেটা দিচ্ছে, কিন্তু থিওরি যখন টিচার বোঝাচ্ছে তখন সেই জায়গাতে ওরা অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না বলে ওরা চিন্তা করে যে আমরা পরীক্ষার হলে গিয়ে শুধু প্রবলেমের অ্যান্সার করবো, তাহলে আমরা 100 অ্যান্সার করবো এবং প্রবলেমের নম্বর বেশি ওঠে, এটা একটা ওদের ধারণা আছে। কিন্তু অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি সম্পূর্ণ প্রবলেমে অ্যান্সার করবো, তাহলে কিন্তু সেটা ভুল করবে, কারণ পরীক্ষার হলে গিয়ে যখন প্রথম প্রবলেমটা করতে যাচ্ছে ওটা যদি কোনো কারণেও ভুল করে তাহলে পুরো পরীক্ষাটা ওর খারাপ হয়ে যায়, কারণ তখন ও কনফিউজড হয়ে যায় কী করবো, পাজলড হয়ে গিয়ে এবং পরবর্তী যে অঙ্কই করতে যায় সেই অঙ্কগুলো ভুল করতে থাকে। তো সেই জন্য আমি স্টুডেন্টদের একটা কথা বলবো, সেটা হচ্ছে ওরা যেন প্রথম যে শুরু করবে অ্যান্সারটা সেটা যেন একটা থিওরি দিয়ে করে, কারণ প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে একটা থিওরি অর থাকে, প্রত্যেকটা প্রবলেম আদার দ্যান 10 মার্কসের কোশ্চেন প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে একটা করে থিওরি থাকে। তাহলে প্রথমে যখন আমি শুরু করবো ইজ বেটার টু ডু, মানে মনে হয় যে একটা থিওরি দিয়ে অঙ্কটা অ্যান্সারগুলো শুরু করা। যখন একটা থিওরি শুরু হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায় লেখা, তখন স্টুডেন্টের আলাদা একটা কনফিডেন্স তৈরি হয়। তো সেই জন্য পরবর্তী যখন অঙ্কগুলো করতে যাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ঠিক করবে। তো সেই জন্য কেউ যদি এটা ধারণা নিয়ে যায় যে আমি সম্পূর্ণ প্রবলেমের অ্যান্সার করে আসব, সেটা মনে হয় ঠিক হবে না। সেটা না করে সে থিওরি এবং অঙ্ক দুটোতে একইভাবে ইম্পর্টেন্স দিয়ে যাবে পরীক্ষার হলে, এবং যদি মনে করে থিওরিটা সোজা আছে ও থিওরি অ্যান্সার করবে, কারণ থিওরিতে খুব বেশি সময় লাগবে না, ছোটো ছোটো থিওরি এবং টু দি পয়েন্ট অ্যান্সার লিখলে বেশি বড় অ্যান্সার লিখতে হয় না। তো সেই জন্য দুটো জায়গাতে সমান ইম্পর্টেন্স দিয়ে থিওরি লিখলেও এখানে 100% মার্কস পাওয়া যায়, এটা ভাবার কোনো কারণ নেই। যেমন অন্যান্য সাবজেক্টে ইতিহাস বাংলাতে গিয়ে যখন ওরা অ্যান্সার করে তখন দেখা যায় যে নম্বর 10-এর মধ্যে ওরা 7 পাচ্ছে, 8 পাচ্ছে, 9 পাচ্ছে এবং হায়েস্ট সম্পূর্ণ ফুল মার্কস ওরা পেতে মনে হয় একটু অসুবিধা। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে যে অ্যান্সার যেটা হয় সেটা টু দি পয়েন্ট হয় এবং এখানে ফুল মার্কস ক্যারি করা যায়, সেই জন্য দুটো জায়গায় সমান ইম্পর্টেন্স দিয়ে ওকে অ্যান্সারগুলো করতে হয়। এই তো টোটাল পার্টটা বুঝতে পারলে যে কোশ্চেন প্যাটার্নগুলো কী থাকবে, কী করে প্ল্যানিং করতে হবে। এবার আমরা আসি যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পার্টনারশিপ। এই পার্টনারশিপের ব্যাপারে তোমরা মোটামুটি সবই জানো, কারণ হচ্ছে তোমরা আমাদের যে থিওরি পেপারটা আছে কমার্সের, সেই থিওরি পেপারে কমার্সের সম্বন্ধে তোমরা মোটামুটি একটা আইডিয়া আছে। তো এখানে পার্টনারশিপের বেসিক কটা জিনিস আমি তোমাদের বলবো, যেই পোর্শনটা প্রবলেমের ক্ষেত্রে দরকার হয়, বাদ বাকি পার্টটা তোমরা অলরেডি জানো। তো পার্টনারশিপ বলতে 1932 যে পার্টনারশিপ অ্যাক্ট আছে, বিভিন্ন ডেফিনেশন বিভিন্ন বইতে আছে, তো অত ডেফিনেশন তোমাদের জানতে হবে না। তো মেইন যেটা 1932 পার্টনারশিপ অ্যাক্ট যে ডেফিনেশনটা দেওয়া আছে সেকশন 4-এ 4 নম্বর সেকশনে, শুধুমাত্র সেই ডেফিনেশনটা যদি তোমরা জানো তাহলেই হবে, বেশি ডেফিনেশন জানতে হবে না এখানে। তো সেখানে কি বলা হয়েছে, অংশীদার হলো একাধিক ব্যক্তির সমন্বয়ে দ্বারা মুনাফা বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে কারবারের প্রতিষ্ঠান গঠন করে এবং সকলে মিলে অথবা সকলের হয়ে যে এক বা একাধিক ব্যক্তি পরিচালনায় কাজটা চলতে পারে, সেটাকে বলা হয় পার্টনারশিপ। তো আমরা যদি এই ডেফিনেশনটা দেখি তাহলে এর মধ্যে কিছু এসেনশিয়াল এলিমেন্ট আছে। তো এলিমেন্টগুলো কি, নেক্সট স্লাইড। নেক্সট এলিমেন্ট হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ 2 or more পার্সন, অর্থাৎ একটা যদি কোনো একটা পার্টনারশিপ আমি করতে চাই তাহলে প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে মিনিমাম 2 জন মেম্বার এখানে থাকতে হবে, মেম্বার অথবা পার্টনার 2 জন মেম্বার এখানে থাকতে হবে মিনিমাম। ম্যাক্সিমামটা কত, ম্যাক্সিমাম হচ্ছে এটা ছিল হচ্ছে 20 ফর নর্মাল বিজনেস অ্যান্ড 10 ফর দি ব্যাংকিং বিজনেস। কিন্তু অ্যাকর্ডিং টু সেকশন 464 অফ দি কোম্পানিজ অ্যাক্ট 2013 এই সংখ্যাটা হয়ে গেছে 100। তার ফলে
এখন কিন্তু 20 নেই, এখন ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 100। এইবার তারপরে আবার সেটা হচ্ছে রুল 10 অফ দি কোম্পানিজ মিসেলেনিয়াস রুলস 2014 ম্যাক্সিমাম নাম্বারটা হয়ে গেল 50। তাহলে মাস্টার সাহেব এখানে আপনি যে পার্টনারশিপ করাচ্ছেন, তো পার্টনারশিপ আপনি বলছেন যে 1932 সালে অ্যাক্ট অনুযায়ী পার্টনারশিপ চালু হয়েছে, তাই পার্টনারদের যে সংখ্যাটা সেটা আপনি কোম্পানি অ্যাক্ট হিসেবে ধরছেন কেন? এটা খুব ভালো কোশ্চেন, স্টুডেন্টদের সচরাচর মাথায় আসে না এটা। সেটা হচ্ছে প্রথমে যখন পার্টনারশিপ অ্যাক্ট হলো তখন সেখানে কোনো নাম্বার লিমিটেড ছিল না। এইবার আমরা যখন ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি আছে এবং প্রত্যেকটা কোম্পানির টাইপের মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার আছে, যে কোন নাম্বারটা কোথায় গেলে কী ধরনের কোম্পানি হবে সেটা বোঝানোর জন্য। এখানে যখন প্রথম এই যে 10 আর 20 হয়, সেটা হয় অ্যাজ পার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956। ওই কোম্পানি আইনের বলেই এই 20 এবং 10টা স্থির হয়েছিল। তার ফলে যখন নাকি নেক্সট রিভিশন হলো নাম্বারটা, সেটা কোম্পানিজ অ্যাক্ট দ্বারাই হলো, সেটা হচ্ছে 2013। এখন আর 1956 কোম্পানি অ্যাক্টটা আমাদের চলে না, এটা নতুন কোম্পানিজ অ্যাক্ট হয় 2013-এ, এবং সেখানে ম্যাক্সিমাম নাম্বারটা দেওয়া হয় 100 দিয়ে। ওখানে বলছে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে নোটিফিকেশনের দ্বারা এই নাম্বারটাকে চেঞ্জ করতে পারে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এই পাওয়ারটা দেওয়া ছিল। এবং তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফাই করে 2014-এ এই ম্যাক্সিমাম নাম্বারটা হয় 50। এখন আর 100 আমরা বলবো না, আমরা বলবো 50। আপনি বললেন যে 2014-তে এটা হয়েছে ম্যাক্সিমাম নাম্বার 50, সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়েছে সেই হিসাবে। কিন্তু আমরা বেশিরভাগ বইতেই দেখি যে পার্টনারশিপের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2, সর্বাধিক 20। তাহলে ছাত্ররা কোনটা দেখছে? ছাত্ররা এখন যখন লিখবে তখন কিন্তু ম্যাক্সিমাম নাম্বার 50 লিখবে, 10 এবং 20 ওটা আগে ছিল। এবার কোনো স্টুডেন্ট যদি মনে করে তাহলে পুরোটাও দিতে পারে, কিন্তু 50 যদি লেখে দ্যাট ইজ 100% কারেক্ট। কেউ যদি মনে করে যে লিখবে যে আগে ছিল এটা অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 1956-এ ছিল 20, অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013 এটা হয়েছে 50। তো দুটো লিখতে পারো, তো 50 লিখলে ফুললি কারেক্ট। নেক্সট, আচ্ছা, তারপরে আছে একটি দিস ইজ ক্যারিং অন এ বিজনেস, অর্থাৎ পার্টনারশিপ যেটা বলেছে সেটা বলছে যে এটা একটা বিজনেস হবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমরা কয়েকজন একসাথে হলাম, একটা সোশ্যাল ওয়ার্ক করব, পার্টনারশিপ ফর্ম করব, তাহলে কিন্তু সেটা পার্টনারশিপ হবে না। কারণ পার্টনারশিপের মেইন যেটা কথা আছে সেটা কিন্তু প্রফিট। ডেফিনেশনে দেখানো আছে যে সবাই আমরা কম্বাইন হব ফর দি পারপাস অফ প্রফিট। সেই প্রফিট মোটিভ যেহেতু নেই, সেজন্য সোশ্যাল ওয়ার্ক যদি আমি কেউ করি, যে আমরা কয়েকজন একসাথে হলাম, হয়ে গিয়ে আমরা একটা কিছু কাজ করছি, এটা পার্টনারশিপ বিজনেস ফর্ম করলাম, সেটা হবে না, সেটা বিজনেসই হতে হবে। সেই জন্যই বলছে যে এটা একটা বিজনেস ইনিশিয়েটিভ হতে হবে। তারপরে লাভ ভাগ করে নিতে হবে, শেয়ারিং অফ প্রফিট থাকতে হবে, এবং পারস্পরিক নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিউচুয়াল এজেন্সি। অর্থাৎ আমরা যখন সবাই একসাথে হব, একটা নিজেদের মধ্যে আমাদের একত্রিত হবে এবং প্রত্যেকের কনসেন্ট দিতে হবে। যে নেক্সট স্লাইড, তো আমরা যখন সবাই একসাথে হব, প্রত্যেকেরই কনসেন্ট দিতে হবে যে হ্যাঁ আমরা এই কাজটা করতে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য মোটিভ হচ্ছে প্রফিট। তো এইগুলো যদি সব হয় তাহলেই একটা পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বিজনেস চলতে পারে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিড এটা হচ্ছে একটা চুক্তিপত্র। এই পার্টনারশিপ ডিডটা সেটা রিটেন হতে পারে বা ভার্বালও হতে পারে। তো আমাদের এই পার্টনারশিপ যে এগ্রিমেন্টটা, সেই এগ্রিমেন্টটা কিন্তু কম্পালসারি নয় যে পার্টনারশিপ এগ্রিমেন্ট করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু পার্টনারশিপ এগ্রিমেন্ট থাকলে বিভিন্ন অ্যাডভান্টেজ পাওয়া যায় বলে পার্টনারশিপ ডিড থাকা উচিত। তো এটা কী হতে পারে, রিটার্ন হতে পারে বা ভার্বালও হতে পারে। তো যেভাবে হোক একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। এবার এই পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে গেলে এই এগ্রিমেন্টের মধ্যে কী কী জিনিস রাখতে হয় সেটা জানা উচিত। সেটা হচ্ছে ফার্মের নাম, তারপরে থেকে পার্টনারদের নাম এবং তাদের অ্যাড্রেস,
তারপর হচ্ছে অংশীদারি, নেচার অ্যান্ড প্লেস অফ দি বিজনেস। নেচার মানে কী ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজটা করব সেটা। আর একটা হচ্ছে কোথায় কারবারটা হবে তার অ্যাড্রেস, সেটা থাকবে সেখানে। নেক্সটে থাকবে যে আমরা যে পার্টনারশিপ বিজনেসটা ফর্ম করলাম, সে ফর্ম করার পরে সারা বছর কাজ করলাম, তারপরে একটা প্রফিট হবে, সেই প্রফিটটা আমরা কীভাবে ভাগ করব সেটাও এগ্রিমেন্টে লেখা থাকে। যে আমরা সবাই সমান ভাগ নেবে না কেউ বেশি নেবে কেউ কম নেবে, সেটা চুক্তির পত্রে লেখা থাকে। যদি মাস্টারমশাই যদিও কোনো রকম লেখা না থাকে যে লাভটা আমরা কীভাবে ভাগ করবো, সেক্ষেত্রে লাভটা আমরা কীভাবে ভাগ করবো? যদি কোনো কিছু লেখা না থাকে, যে আমাদের এগ্রিমেন্ট নেই, তাহলে সেটা পার্টনারশিপ অ্যাক্ট 1932-তে যেগুলো মেনশন করা আছে সেই অনুসারে বিজনেসটা চলে, এবং সেখানে লেখা আছে যে ইকুয়ালি প্রফিটটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। নেক্সট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারেস্ট ইফ এনি অন পার্টনার্স ক্যাপিটাল ড্রয়িংস অ্যান্ড লোনস। যদি পার্টনারে যে ক্যাপিটাল বিজনেসে দিচ্ছে, সেই বিজনেসে ক্যাপিটাল দেওয়ার জন্য তারা কোনো ইন্টারেস্ট পাবে কিনা, তা পার্টনারে যদি কোনো ড্রয়িংস করে, অর্থাৎ নিজের প্রয়োজনে কোনো টাকা বিজনেস থেকে নেয়, তার উপরে বিজনেসকে ওরা কোনো ইন্টারেস্ট দেবে কিনা, পার্টনার যদি কোনো লোন নেয় বিজনেস থেকে, তাহলে সেই লোনের উপরে কোনো ইন্টারেস্ট পাবে কিনা, সেটাই এগ্রিমেন্টে লেখা থাকে। তারপরে থাকে হচ্ছে কোনো পার্টনারকে যদি আমরা নেই তাহলে কিভাবে নেব, কখন নিতে পারবো, তারপরে হচ্ছে কোনো একজন পার্টনার কখন রিটায়ার করবে বিজনেস থেকে, সেগুলো লেখা থাকে পার্টনারশিপ ডিডে। তারপরে হচ্ছে কোনো একজন পার্টনার যদি মারা যান, তাহলে মারা যাওয়ার পরে সেটা কি করে পার্টনারশিপটা চলবে, সেগুলো পার্টনারশিপ ডিডে লেখা থাকে। তারপরে থাকে হচ্ছে যেটা মেন পার্ট, সেটা হচ্ছে যদি কোনো ডিসএগ্রিমেন্ট হয় পার্টনারদের মধ্যে, অর্থাৎ মনোমালিন্য হয় কোনো কারবারের ক্ষেত্রে, তখন সেটাকে ডিসপিউটটাকে কিভাবে মেটাবে, সেগুলো পার্টনারশিপ ডিটে লেখা থাকে। তারপর হচ্ছে পার্টনাররা, অনেক পার্টনারশিপে দেখা যায় যে সবাই পার্টনারশিপে অন্তর্ভুক্ত থাকে না, তো সেই ক্ষেত্রে যারা পার্টনারশিপে কাজ করছে তারা কোনো রকম স্যালারি পাবে কিনা, যে পার্টনার সেল করছে সে কোনো কমিশন পাবে কিনা, সেগুলো পার্টনারশিপ ডিটে লেখা থাকে। নেক্সট, তো এটা গেল মোটামুটি পার্টনারশিপের ইন্ট্রোডাকশন। পার্টনারশিপের ইন্ট্রোডাকশনটা মোটামুটি গেল। এবার যে মেন পার্টটা, সেটা হচ্ছে যেটা নিয়ে আমাদের প্রবলেম শুরু হচ্ছে, আমাদের যেখান থেকে অঙ্ক করতে হবে, সেই প্রথম পার্টটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, লাভ ক্ষতি বন্টনের হিসাব। এবার লাভ ক্ষতি বন্টন হিসাব কি, এটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সবাই জানি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরবর্তী স্টেপই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। এখানে কি, যে হিসাবের মাধ্যমে কারবারের নিট মুনাফা থেকে বন্টনযোগ্য মুনাফা নির্ধারণ করে অংশীদারগণ মালিকদের মধ্যে তা বন্টন করা হয়, তাকে বলে লাভ ক্ষতি বন্টন হিসাব। অর্থাৎ আমরা যে প্রফিটটা করলাম, এই প্রফিটের কতটুকু পোর্শন আমরা নিজেরা পার্টনাররা নেব, সেটা যে অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে করা হয় তাকে বলা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এইবার একটা কোশ্চেন ফ্রিকোয়েন্টলি থাকে পরীক্ষায়, এবং স্টুডেন্টরা খুব কম সংখ্যক স্টুডেন্ট এই কোশ্চেনে অ্যান্সার করে, সেটা হচ্ছে লাভ থেকে ছাড়, সেটা বলে চার্জ এগেনস্ট প্রফিট, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এই দুটো পার্ট একটু ডিফারেন্সটা যদি স্টুডেন্টরা বুঝে নেয় তাহলে কিন্তু ভেরি ইজি, এটা কোনো কঠিন না, কিন্তু স্টুডেন্টরা এটা ওভারলুক করে। লাভ থেকে ছাড় কাকে বলে? লাভ থেকে ছাড় হচ্ছে প্রফিট বের করার আগে কিছু প্রবাবল দায় থাকে, অর্থাৎ এক্সপেক্টেড, সে দায়টা হতেও পারে আবার না হতে পারে। কোনো ক্ষতি স্টুডেন্ট বিজনেস ভাবছে এই ক্ষতিটা আমাদের বিজনেসে হতেও পারে আবার না হতে পারে, সেই জন্য কিছু কিছু প্রভিশন করা হয়, সঞ্চিতি করা হয়, সেগুলোকেই বলা হয় লাভ থেকে ছাড়। কোনো প্রতিষ্ঠানের দায় ভবিষ্যতে মেটাতে হতে পারে, যেই দায়টা এখন নেই বা ভবিষ্যতে হতে পারে, এমন কোনো জানা জ্ঞাত কিন্তু অনির্দিষ্ট বা অনিশ্চিত দায়, কিন্তু আমরা জানি না কতটুকু হবে, এক্সপেক্ট করছি আমরা হবে, জন্য চলতি বছরে নিট লাভ নির্ণয়ের আগে, মানে প্রফিট আমরা বের করিনি এখন, আগে এটা ধার্য করতে হয়, সেটাকে বলা হয় চার্জ এগেনস্ট প্রফিট বা লাভ থেকে ছাড়। এক্সাম্পল হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, এগুলোকে বলা হয় লাভ থেকে ছাড় বা চার্জ এগেনস্ট প্রফিট। এটা হচ্ছে
প্রফিট অ্যান্ড লস এটা হচ্ছে লাভের বন্টন। লাভের বন্টনটা কি? ওটা হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট, আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এটা কি কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যতে মেটাতে হতে পারে এমন কোনো অজ্ঞাত দায় বা ক্ষতির জন্য, অথবা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাকে সুদৃঢ় করার উদ্দেশ্যে চলতি বছরের নিট লাভ থেকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে প্রফিট থেকে তোমাকে বাদ দিতে হবে, আর একটা হচ্ছে প্রফিট ক্যালকুলেশন করার আগে বাদ দিতে চার্জ করতে হবে। যেটা করা হয় সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অর্থাৎ প্রফিট হয়ে গেল, এবার এখান থেকে আমি কিছু এটা হতে পারে যে আমার কোনো বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশন ভবিষ্যতে স্ট্রং করার জন্য আমরা প্রফিট থেকে একটা পোর্শন আমরা টাকা রেখে দিই, সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট তখনই হবে যখন বিজনেসে প্রফিট হবে। অনেক সময় ডিফারেন্স থাকে, যে রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন চার্জ এগেন্স্ট প্রফিট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তাহলে হবে ওটা হচ্ছে প্রফিট বের করার আগে করতে হয়, আর এটা হচ্ছে প্রফিট বের করার পরে তারপরে করতে হয়। তো এটা হচ্ছে মেইন ডিফারেন্সটা। এবার এটা হচ্ছে, এবার আমরা প্রবলেমে আসি, অর্থাৎ আমরা প্রবলেমটা কি করে করব। তো প্রবলেমটা করাটা আমার সঙ্গে মাস্টারমশাই আছে তপন বাবু উনি দেখাবেন। তো তার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে এখানে করতে গেলে কিছু জার্নাল এন্ট্রিজ তোমাদের করতে হবে। জার্নাল এন্ট্রিজগুলো কি? প্রথমে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ পার্টনাররা যদি যে বিজনেসে ক্যাপিটালটা দিয়েছে তার জন্য তারা একটা ইন্টারেস্ট পায়। তো যদি ইন্টারেস্ট পায় তার জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট এন্ট্রি দুটো এন্ট্রি করতে হয়, আর নেক্সট এন্ট্রি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন। এই দুটোর বদলে একটা এন্ট্রিও করা যায়, সেটা আমরা করতে পারি। সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেও করা যায়। তো অথবা দুটো করলে দুটো আলাদা আলাদা এন্ট্রিও করা যেতে পারে। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস, অর্থাৎ পার্টনার যে পরিমাণ টাকা উঠিয়েছে তার উপরে যদি কোনো ইন্টারেস্ট পার্টনার থেকে দিতে হয়, তার জন্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট। সেকেন্ড এন্ট্রি হবে হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। অর্থাৎ এই দুটোর ক্ষেত্রেও কিন্তু দুটোর বদলে একটা সিঙ্গেল এন্ট্রি করেও করা যেতে পারে। নেক্সট, পার্টনার যদি কোনো স্যালারি বা কমিশন পায় তার জন্য এন্ট্রি হচ্ছে পার্টনার স্যালারি বা কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। সিমিলারলি আনাদার এন্ট্রি হবে যেটা প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার স্যালারি অ্যাকাউন্ট। এখানেও তাই দুটোর বদলে একটা সিঙ্গেল এন্ট্রি করা যেতে পারে। নেক্সট হচ্ছে যদি কোনো আমরা টাকা, যেটা বললাম আমি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, অর্থাৎ কোনো টাকা যদি আমি প্রফিট থেকে সরিয়ে রাখি, রিজার্ভ যদি রাখি, তার জন্য প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু রিজার্ভ অ্যাকাউন্ট। এবার যদি কোনো পার্টনার বিজনেসে লোন দিয়ে থাকে তার উপরে সে ইন্টারেস্ট পায়, জেনারেলি সেই ইন্টারেস্টটা হচ্ছে যদি কোনো এগ্রিমেন্টে লেখা না থাকে তাহলেও ইন্টারেস্ট পায়, সেটা হচ্ছে 6% ইন্টারেস্ট রেট। তার জন্য প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন অ্যাকাউন্ট। তারপরে যেটা থাকলো সেটাকে বলা হয় ডিভিজিবল প্রফিট। এই প্রফিটটাই পার্টনারদের মধ্যে ভাগ হয়, তার জন্য এন্ট্রি করতে হয় প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি প্রফিট হয়, যদি লস হয় তাহলে উল্টো এন্ট্রি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। নেক্সট, এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পার্টনাররা ফার্দার ক্যাপিটাল, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে এক্সপানশন করতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু পার্টনার বিজনেসে টাকা নিয়ে আসতে পারে, তার জন্য ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর যদি কেউ কোনো পার্টনার বিজনেস থেকে টাকা উঠিয়ে নেয়, কোনো কারণে টাকা নেয়, তার জন্য এন্ট্রি হবে জাস্ট অপোজিট টু দিস, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। নেক্সট, এটা হচ্ছে প্রোফর্মা। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে গেলে এটা হচ্ছে প্রোফর্মা, যে জেনারেলি 90% প্রবলেমের ক্ষেত্রে এই আইটেমগুলোই আসে। 10% এক্সেপশনাল ক্ষেত্রে এক দুটো এক্সট্রা এন্ট্রি আসতে পারে। তো 90% প্রবলেমের ক্ষেত্রে এইভাবেই জিনিসগুলো থাকে। শুধু ইন্টারেস্ট অন ডেবিট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারিজ, কমিশন, পার্টনার্স লোন, রিজার্ভ, দেন ডিভিজিবল প্রফিট, শেয়ার অফ প্রফিট। ক্রেডিট সাইডে থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা ওপেনিং ব্যালেন্স, নেট প্রফিট, তারপরে ইন্টারেস্ট অন ড্রয়িং যদি কেউ পার্টনার দিয়ে থাকে সেটা আসে। তারপরে যদি কোনো লস হয় বিজনেসে তাহলে প্রফিটটা এই পাশ থেকে ওই পাশে ওখানে দেখাতে হয়, অর্থাৎ তাদের ক্যাপিটাল কমে যাবে। তো শেয়ার অফ লস ডিস্ট্রিবিউশন হবে কীভাবে সেটা। তো আমি এখন মাস্টারমশাই তপন বাবুকে বলবো এখন যে মেন পার্ট, অর্থাৎ যদি কেউ মনে করে যে আমি
অঙ্ক করবো পরীক্ষা, তাহলে অঙ্কটা কী করে করতে হবে, এটা হচ্ছে বেসিক পার্ট, যেটা না জানলে পরে অঙ্কটা করা যাবে না। এবার তপনবাবু দেখাবেন যে একটা অঙ্ক আসতে পারে সেই অঙ্কটা কীভাবে আমি সলভ করবো। দিস ইজ ভেরি ইজি চ্যাপ্টার, কেউ যদি 10টা অঙ্ক করে তাহলে পরীক্ষা হলে কারেক্ট করে আসবে। তো তপনবাবুকে আমি রিকোয়েস্ট করছি আপনি ওদের প্র্যাকটিক্যালি অঙ্কটা কীভাবে করবে দেখিয়ে দিন। তাহলে আমরা এবার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন পার্টনারশিপ সম্পর্কে আমাদের বিশিষ্ট শিক্ষক বিশ্বজিৎ বাবু তোমাদেরকে থিওরিটিক্যাল বিষয়গুলি বললো, যে পার্টনারশিপ কি, পার্টনারশিপ আইন কবে চালু হয়েছে, বা পার্টনারশিপের এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টার মধ্যে কতটা মার্ক ডিস্ট্রিবিউশন আছে সেই সম্পর্কে বিশদে বিশ্বজিৎ বাবু তোমাদের সামনে তুলে ধরেছে। তোমরা সেই থিওরিগুলি পড়বে। আমি মেনলি আলোচনা করবো এবার যে পার্টনারশিপের কী কী ধরনের অঙ্ক আসে। প্রথম যেটা আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। বোর্ডের মধ্যে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা দেখব। প্রবলেমটা কি আছে, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনারশিপ ইন এ ফার্ম। এক্স এবং ওয়াই দুজন হচ্ছে একটা ব্যবসার পার্টনার, তাদের প্রফিট অ্যান্ড লস রেশিও হচ্ছে 3:2। 3:2-তে তারা লাভ ক্ষতিটা বন্টন করবে। তাদের ব্যালেন্স অফ ক্যাপিটাল ছিল 1 জানুয়ারি 2019, এক্সের ছিল 1,20,000, ওয়াইয়ের হচ্ছে 90,000 রেসপেক্টিভলি। অ্যাকর্ডিং টু পার্টনারশিপ ডিড, তারা যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী তারা কি পাবে, কি দিতে হবে, সেই বিস্তারিতটা বলা আছে। কি বলা আছে, প্রথমে 1 নম্বরে দে উইল গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম। অর্থাৎ তারা যে মূলধনটা বিনিয়োগ করেছে সেই মূলধনের উপর থেকে তারা প্রথমেই 10% করে সুদ পাবে বা ইন্টারেস্ট পাবে। ওয়াই উইল গেট এ মান্থলি স্যালারি অফ ₹1,000। ওয়াই নিশ্চয়ই সে ব্যবসায় বেশি কাজ করে, তার জন্য তাকে মাইনা দেওয়া হবে, সেটা প্রতি মাসে 1,000 টাকা করে। 3 নম্বরে বলছে এক্স ইজ এন্টাইটেল টু এ কমিশন অ্যাট দ্য রেট অফ 6% অফ নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। এক্স কমিশন পাবে, অর্থাৎ আমরা অংশীদারি কারবারে দেখি যে সমস্ত অংশীদারি কিন্তু সমানভাবে কোনো কাজ করে না। এখানে এক্সকে কমিশন দেওয়া হচ্ছে এই কারণেই যে এক্স হয়তো বিক্রি বা অন্য কোনো স্পেশাল কাজে নিযুক্ত আছে, তার জন্য তাদের চুক্তি অনুযায়ী এক্স 6% কমিশন পাবে। 4 নম্বর পয়েন্টে বলা আছে 10% অফ ডিস্ট্রিবিউশন প্রফিট ইজ টু ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। অর্থাৎ প্রফিট ভাগের আগে 10 ভাগ প্রফিট বা 10% প্রফিট জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। এবার পরের লাইনটা দেখো কি বলা আছে, যে দ্য অ্যামাউন্ট অফ দ্য নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ আইটেম ইজ ₹1,60,200। অর্থাৎ তাদের সেই বছর প্রফিট হয়েছে 1,60,200 টাকা। তোমাকে কি করতে হবে, তোমাকে তৈরি করতে হবে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 2009। এইবার আসবো আমরা কিভাবে এই অঙ্কটাকে আমরা সলভ করব। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে প্রবলেম, সেই প্রবলেমটা তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখেছো প্রবলেমটা। এবার এই প্রবলেমটাকে কীভাবে আমরা সলভ করব সেটা তোমাদের দেখাবো। আমরা বলেছিলাম কি যে বছরের শেষে প্রফিট হয়েছে 1,60,200 টাকা। প্রথমে প্রফিট যেটা হয়েছে সেই প্রফিটটা আমরা কীভাবে আসে, প্রফিট অ্যান্ড লস থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আসবে। এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। আমরা লিখলাম ইন দ্য বুকস অফ এক্স অ্যান্ড ওয়াই, কারণ আমাদের পার্টনার্সকে এক্স অ্যান্ড ওয়াই। লিখলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/12/2019। তাহলে আমাদের প্রফিট হয়েছে বাই প্রফিট অ্যান্ড লস, নেট প্রফিটটাকে আমরা ট্রান্সফার করলাম ₹1,60,200 টাকা। এইবার এই যে প্রফিটটা 1,60,200 টাকা, সেই প্রফিটটা ভাগ করার আগে পার্টনারশিপ ডিড উল্লেখিত যেসব জিনিসগুলি আছে সেগুলোকে আমাদের বাদ দেওয়ার পরে তারপরে যে ডিভিজিবল প্রফিট বা বন্টনযোগ্য মুনাফা হবে সেটা পার্টনারদের মধ্যে ভাগ করতে হবে। আমরা বলেছিলাম যে বছরের প্রথমে পার্টনারদের ক্যাপিটাল কত, তোমরা দেখছো যেখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে তাদের বছরের প্রথমে টাকা ছিল এক্সের 1,20,000, ওয়াইয়ের 90,000। এই যে ক্যাপিটালটা আছে এই ক্যাপিটাল অনুযায়ী
শিটে বলা আছে যে তারা বছরের শেষে 10% ইন্টারেস্ট পাবে। তাহলে প্রথমে আমরা লিখছি প্রফিট থেকে আমাদের বাদ যাচ্ছে কি হচ্ছে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল এক্স এর 1,20,000-এর 10% 12,000 রুপিস, ওয়াইয়ের 90,000-এর 10% 9,000 টাকা, অর্থাৎ 21,000 টাকা। এটা প্রফিট থেকে বাদ দিল। যেহেতু এটা প্রফিট থেকে বাদ দিল, তাহলে জার্নালটা কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বছরের শেষে এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে চলে আসবে। কি বলে আসবে? বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে। এক্স কত পেল? 12,000 টাকা, আর ওয়াই পেল হচ্ছে 9,000 টাকা। তারপরে বলা ছিল ওয়াই উইল গেট এ মান্থলি স্যালারি অফ রুপিস 1,000 পার মান্থ। তাহলে ওয়াই 1,000 টাকা করে স্যালারি পাবে। তাহলে এখানে লেখো টু স্যালারি অ্যাকাউন্ট। কিভাবে? ওয়াই কত টাকা করে পাবে? 1,000 টাকা করে 12 মাসে কত টাকা পাচ্ছে সে? 12,000 টাকা। তাহলে এটা এই যে ওয়াই স্যালারি পেল সেটা তাহলে ওয়াই এর ক্যাপিটালে কি হচ্ছে? পেজ হচ্ছে। তাহলে এখানে 31/19 আমি লিখবো বাই স্যালারি অ্যাকাউন্ট। এক্স পাচ্ছে না, ওয়াই পাচ্ছে কত টাকা? 12,000 টাকা। তারপরে 3 নম্বরে বলছে এক্স ইজ এন্টাইটেল টু এ কমিশন অ্যাট দ্য রেট অফ 6% অফ নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। তাহলে এক্স কমিশন পাচ্ছে কত? 6%। টু কমিশন অ্যাকাউন্ট এক্স পাচ্ছে কত টাকা? 1,27,200 ইন্টু 6/106। কেন এখানে 1,27,200 আসলো? এটা প্রফিট হয়েছিল 1,60,200। তাহলে এখানে আমি 1,27,200 লিখলাম কেন? কারণ লিখলাম এই কারণেই অলরেডি 21,000 এবং 12,000 আমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং স্যালারি বাবদ বাদ চলে গেছে। এটা মাইনাস করার পর এই টাকাটা এসেছে। তাহলে এটা 6/106 করে কত হচ্ছে? 7,200। কি বলে এটা? এক্স। তাহলে এক্স এর ক্যাপিটাল এখানে চলে যাবে বাই কমিশন $7,200 টাকা। এক্স পেল, ওয়াই কিছু নেই, সুতরাং ওয়াই টাকা আমি কেটে দিলাম। তারপরে কি আছে? বলছে 10% ডিস্ট্রিবিউট প্রফিট যাবে হচ্ছে রিজার্ভ ফান্ডে ট্রান্সফার হবে। তাহলে সেটাও প্রফিট থেকে বাদ দিয়ে দিই টু জেনারেল রিজার্ভ বলে। টু জেনারেল রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট 10% করলে কত হচ্ছে? 10% অফ 1,20,000। কেন 1,20,000 হলো? কারণ ওই 1,60,200 থেকে টোটাল টাকাটা বাদ দেওয়ার পর যে টাকাটা আসলো তারপরে আমি পার্সেন্টেজটাকে ধরলাম। এইবার আমাকে দেখতে হবে যে আমার 1,60,200 টাকা ইনকাম হয়েছে, এটা আমার খরচ হয়েছে, তাহলে অবশিষ্ট কত টাকা পড়ে আছে? তাহলে টোটাল প্রফিট হচ্ছে আমার কত? 1,60,200। এই 1,60,200 থেকে এই খরচাটুকু বাদ দিলে যেটা পড়ে থাকে কত? 1,08,000 টাকা পড়ে থাকে। এই 1,08,000 টাকা দুজন পার্টনার এক্স এবং ওয়াই এর মধ্যে রেশিও অনুযায়ী ভাগ হবে। কি বলে লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা কি? এটা হচ্ছে তাদের শেয়ার অফ প্রফিট।
ওয়াই, এক্স এবং ওয়াইয়ের মধ্যে ভাগ হবে। এক্স পাবে 3:2 অনুযায়ী তাদের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে এক্স এর ভাগ হচ্ছে 3 ভাগ, তাহলে এক্স পাবে হচ্ছে 64,800 আর ওয়াই পাবে 5 ভাগে 2 ভাগ, তেতাল্লিশ হাজার 200। যেটা যোগ করো, 0.8 আর থেকে 1,08,000 টাকাতে ভাগ হয়ে গেল। তাহলে আমার দুই সাইডটা মিলে গেল। এবার বছরের শেষে পার্টনারদের যে ক্যাপিটাল পজিশন, সেই ক্যাপিটাল পজিশনকে সঙ্গে দেখতে হবে। এই যে প্রফিটটা এখানে হলো জেনারেট করে 64,800, 43,200, সেটা বছরের শেষে আমরা পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। কি বলে? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বলে। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখব শেয়ার অফ প্রফিট। $64,800 পাচ্ছে এক্স, 43,200 পাচ্ছে ওয়াই। তাহলে এদের ক্যাপিটাল পজিশন কি দাঁড়ালো বছরের শেষে? এক্স এর দাঁড়ানো হচ্ছে 2,04,000 আর ওয়াই এর দাঁড়ানো হচ্ছে 1,54,200। এটাই বছরের শেষে আমরা এর পরে অ্যাকাউন্টটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। 31/12/2019 কি লিখব? টু ব্যালেন্স সিডি কত? 2,04,000 আর হচ্ছে 1,54,200। এবার আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্লোজ করলাম। 2,04,000 2,04,000 আর হচ্ছে 1,54,200। পরের বছর যখন আমরা নতুনভাবে শুরু করবো ব্যবসা, তখন এই যে দুটা ক্যাপিটাল, এই দুটা ক্যাপিটাল হচ্ছে আমাদের কি হবে? আজকের যেটা ক্লোজিং ক্যাপিটাল সেটাই পরবর্তী ওপেনিং ক্যাপিটাল হিসেবে আসবে। 1/1/20-তে কি বলে আসবে? এটা বাই ব্যালেন্স বিডি 2,04,000 1,54,200। এই হচ্ছে টোটাল আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এবং বছরের শেষে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমরা কি দেখলাম? যে বছরের শেষে পার্টনার্সরা যে প্রফিটটা করেছে সেটা প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে আমরা ট্রান্সফার করলাম প্রথমে। করার পরে পার্টনার্স ডিড অনুযায়ী যেটা যেটা তাদের প্রাপ্য সেটা তাদেরকে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে যে অবশিষ্টটা থাকলো, সেই অবশিষ্টটা এই যে পার্টনার্স যে লাভ ক্ষতির রেশিও, সেই রেশিও অনুযায়ী আমরা লাভ ক্ষতিটাকে ভাগ করলাম করে পার্টনার্স ক্যাপিটাল অর্থাৎ বছরের শেষে তাদের মূলধনের অবস্থা কি দাঁড়ালো সেটাকে আমরা পর্যবেক্ষণ করলাম। তপনবাবু তো খুব সুন্দর বোঝালেন আপনি প্রবলেমটা। একটু স্টুডেন্টদেরকে যদি ওই জায়গাটা একটু বুঝিয়ে দেন, এই কমিশন 6/106 কেন হলো, একটু যদি স্টুডেন্টদের একটু বুঝিয়ে দেন তাহলে মনে হয় একটু ভালো। হ্যাঁ, বিশেষভাবে আপনি যথার্থ জায়গাতেই ধরেছেন, যে জায়গাটা ছেলেরা বা ছেলেমেয়েরা বেশিরভাগ ভুল করে। এখানে প্রবলেমটাতে বলা আছে আফটার চার্জিং কমিশন। আমরা কমার্সের যেটা করি দুরকম ধরনের কমিশন, একটা হচ্ছে বিফোর চার্জিং, একটা আফটার চার্জিং। আফটার চার্জিং যখন করা হয় তখন আমার ব্যবসায় যে অ্যাক্টিভ, এখানে আমি একটু রাফে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। ধরুন এই যে আমি বলছি করে এক্স ওয়াই দুজন ব্যবসায়ী, তাহলে 100 টাকা যদি হয় সেই টাকাটা এক্স ওয়াইয়ের মধ্যে ভাগ হবে। কিন্তু কমিশন যিনি পাচ্ছেন অর্থাৎ যিনি অ্যাক্টিভ পার্ট, যেটাকে আমরা বিজনেস টার্মে তাকে ম্যানেজার বলে থাকি, সে আমার পার্টনারও হতে পারে, কিন্তু সে অ্যাক্ট করছে, তার কমিশনটা ধরা নেই। এই জন্য 100-র সঙ্গে আমি আরও 6% যোগ করে দিচ্ছি। তাহলে মানে কি হচ্ছে
104, সে যদি 6% কমিশন পায়, সে যদি 5% কমিশন পায় তাহলে 100-র সাথে এটা 5 যোগ হয়ে যাবে 5/105 পার্সেন্টেজ যখন ক্যালকুলেশন করবো। যদি 4% হয় তাহলে 4/104 করবো। এইভাবে আমরা ক্যালকুলেশন করি আফটার চার্জিং এর ক্ষেত্রে। আর বিফোর চার্জিং যখন হয় তখন তার মানে এটাকে চার্জ করেই রাখা হয়েছে, সুতরাং তখন আমরা 6/100 করে থাকি। এটাই হচ্ছে বিফোর চার্জিং এবং আফটার চার্জিংয়ের পার্থক্য। সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে আজকের দুজন শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের মতো অ্যাকাউন্টেন্সির ওপরে ই লার্নিং ক্লাস এখানে শেষ হলো। কিন্তু মাস্টারমশাই দুটো প্রশ্ন আমার নিজের মনে এসেছে, আমি কি একটু করতে পারবো আপনাদের? অবশ্যই। আচ্ছা, একটা হচ্ছে যে কমার্স এই স্ট্রিমটায় আমরা শুনছি যে স্টুডেন্ট নাকি অপেক্ষাকৃত কমে আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে একজন আপনারা তো কমার্সের স্টুডেন্ট, কমার্সের টিচার, আপনারা এই বিষয়ে কি মনে করছেন, এটা কেন হচ্ছে? আর একটা প্রশ্ন আমি করে নিই, আপনারা তারপর আপনাদের নতুন করে বলুন। যে দেখুন, চাকরি না করে অনেকে তো ভাবতে পারে যে তারা বিজনেস করবে এবং নতুন প্রজন্ম বিজনেসে আসুক, এটা খুবই কাম্য। সেক্ষেত্রে দেখা যায় যে পার্টনারশিপ বিজনেস বেশিরভাগ ক্ষেত্রেই ফেল করছে। তো আমরা এরকমই শুনি, দেখি যে এটা বারবার ফেল করে। তো কেন এটা হচ্ছে, কেন পার্টনারশিপ বিজনেস এভাবে ফেল করে, আপনারা কি মনে করেন? আমি আপনার প্রথম উত্তরটা দিই, পরবর্তী উত্তরটা আমাদের বিশ্বজিৎবাবু দেবেন। আসলে 1998 সাল পর্যন্ত আমাদের রাজ্যে বাণিজ্য বিভাগের প্রচুর স্টুডেন্ট ছিল, কিন্তু আমাদের বাঙালিদের একটা টেন্স আছে যে আমরা একটা সরকারি চাকরি করব, সরকারি চাকরির বাইরে আমরা যাব। অন্যান্য স্টেট আপনি দেখবেন, গুজরাট, মহারাষ্ট্র, গুজরাটে যেমন বেশিরভাগ ছেলেমেয়েরাই সরকারি চাকরি করে না, কিন্তু আমাদের বাঙালিদের টেন্স আছে একটু সরকারি চাকরি করবো। এবার যখন আমাদের স্কুল সার্ভিস কমিশন হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশনে কমার্সের ভ্যাকান্সি থাকে না বললেই চলে, মানে সেখানে স্কোপটা খুব কম, যার ফলে ছেলেমেয়েরা ধীরে ধীরে কমার্স পড়ার প্রতি আগ্রহ বা তাদের একটা অনীহা দেখা দিল এবং আগ্রহটা ক্রমশ কমতে থাকলো। এবং তারা মনে করলো যদি আমরা কমার্স না পড়ে যদি কলা বিভাগে পড়ি, কলা বিভাগের বিভিন্ন সাবজেক্টে পড়ি, তাহলে সহজেই আমরা স্কুল সার্ভিস কমিশনের চাকরি পেতে পারবো। সেটা যেমন আমাদের একটা রাস্তা করে থাকলো, আদারওয়াইজ বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষাগুলো করতে পারবো। যার ফলেই ধীরে 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 আমাদের কমার্সের স্টুডেন্ট কমতে শুরু করলো, কমতে কমতে এখন একটা তলায় যেতে শিখেছে। তবে আমার ধারণা আগামী দিনে এটা আবার বাড়বে, কারণ এখন এই বিষয়ের ব্যাপ্তি যেভাবে ছড়িয়ে পড়েছে এবং যে কোনো যে আজকে আপনি দেখবেন যে ব্যাঙ্গালোরে বা দিল্লিতে বা পুনাতে বিভিন্ন আইটি সেক্টরে চাকরি করে, সেখানে যারা বড় বড় স্কেল পায়, যারা খুব বিশাল টাকার চাকরি করে, তারা কিন্তু কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি করে না, সবই ম্যানেজমেন্টের চাকরি করে। এবং ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষাটা ক্যাট, সেটা হচ্ছে কমার্সেন্ট্রিক পরীক্ষা। তা সুতরাং গ্লোবাল ওয়াইড যে ইকোনমিক সিনারিও যেটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের সাথে সাথে আমার ধারণা আগামী 2-4 বছরের মধ্যে আমাদের যে একটা ভাটা চলছে, সেই ভাটা আমরা কাটিয়ে উঠতে পারবো, স্টুডেন্ট আগামী দিনে আবার প্রচুর আসবে। তপনবাবু খুব সুন্দর বললেন। তো এটাকে আমি আরেকটু এক্সটেন্ড করি আর কি। তো তপনবাবু যা বলেছেন সব ঠিক বলেছেন। আরেকটা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে স্টুডেন্টরা যে পড়াশোনা করে, প্রথমেই একটা উদ্দেশ্য থাকে যে আমরা পড়াশোনা করব, গ্র্যাজুয়েশন করব, বিএড করব, আমরা এসএসসি দেবো। তো যেহেতু এসএসসিতে স্কোপটা কম ছিল, সেই জন্য ভাবতো যে কমার্সে না পড়ে আমি অন্য স্ট্রিমে যদি পড়ি তাহলে এসএসসি দিতে পারবো। এবার এসএসসিতে চাকরি পাওয়ার পার্সেন্টেজ ইজ ভেরি লেস, কিন্তু ওটা দেখছে না, যেহেতু সবাই অ্যাপিয়ারও করতে পারছে। কিন্তু রিসেন্ট একটা চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা কি, সেটা হচ্ছে এখন যে রিক্রুটমেন্ট এসএসসিতে হচ্ছে, এখন কিন্তু টাইপটা ডিফারেন্ট হয়ে গেছে। এখন কিন্তু সোশ্যাল সায়েন্স গ্রুপের টিচার রিক্রুট হচ্ছে, যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েটরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ যদি কমার্সের গ্র্যাজুয়েটও হয় তাহলে কিন্তু সে আপ টু ক্লাস 8-এর যে সোশ্যাল সায়েন্সের টিচার রিক্রুট হচ্ছে, তারা সেখানে এলিজেবল। তার ফলে এই ইনফরমেশনটা আমাদের স্টুডেন্টদের মধ্যে খুব ব্যাপকভাবে নেই বলে এখন ওদের মনের মধ্যে আছে কমার্সে পড়লে এসএসসি দিতে পারবো না, কিন্তু এখন যা নিয়ম আছে তাতে কিন্তু এসএসসি দিতে পারবে। তো সোশ্যাল সায়েন্স গ্রুপে আপ টু ক্লাস 8-এর যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েটরা এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এই ইনফরমেশনটা যদি স্টুডেন্টদের মধ্যে
ঠিকমতো থাকে তাহলে কিন্তু হয়তো আমাদের কমার্সের স্টুডেন্ট আবার বাড়বে বলে আমি আশা করছি। আর ম্যাডাম যে দ্বিতীয় প্রশ্নটা করলেন এটা সত্যি যা বলেছেন 100% ট্রু, এর মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু কেন হচ্ছে সেটা যখন নাকি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টনারশিপ যারা ফেল করেছে তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই আমি যে ক্লাস নিলাম পার্টনারশিপ ডিড, এখানে কি হয় আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ যেটা হয় পার্টনার কারা হয়, পার্টনার হচ্ছে বন্ধুরা হয় বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে হয়। তো তাতে দেখা যাচ্ছে যে একজন বন্ধু আর একজন বন্ধু বিজনেস করছে, মানে বন্ধু মানে খুব ইমোশনালি অ্যাটাচড ওরা, এবং হয়তো ছোটোবেলার থেকে পড়াশোনা করেছে, বড় হয়েছে। তো ওর সঙ্গে আমার কোনো দ্বিমত হতে পারে বা আমার ডিসএগ্রিমেন্ট হতে পারে, সেটা তো কোনোদিন ভাবতেও পারে না আর কি। তার ফলে কি হয়, তারা পার্টনারশিপ ডিড নিয়েও তো চিন্তা করে না। যেটা আমি বললাম যে পার্টনারশিপ ডিড হচ্ছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা যে কোনো ডিসপুটের ক্ষেত্রে একটা রেফারেন্স। আমরা যেমন ইন্ডিয়াতে কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশনে কী হয় যখন কোনো আমাদের এখানে ক্রাইম হয় বা কোনো ডিসপুট অ্যারাইজ করে আমরা কিন্তু রেফার করে হচ্ছে কনস্টিটিউশন। আপনি যদি লিগালি যান সেখানে ওটা দ্বারাই বিচার করা হয়। সিমিলারলি আজকে যদি প্রত্যেকটা পার্টনারশিপ বিজনেস ইমোশনালি বশবর্তী না হয়ে বিজনেসটা করা যায়, অর্থাৎ পার্টনারশিপ প্রপার পার্টনারশিপ ডিড তৈরি করে পার্টনারশিপ ডিডটা রেজিস্টার্ড করে নিয়ে যদি কোনো পার্টনারশিপ বিজনেস করে তাহলে কিন্তু সেই পার্টনারশিপ বিজনেস ফেলিওর হবে না। এবং আপনি যদি দেখেন যে কোন পার্টনারশিপ বিজনেসগুলো ফেলিওর হয়েছে সেটা বেশিরভাগই দেখবেন তাদের মধ্যে কোনো রকম ডিড ছিল না, ডিড ছিল মুখে মুখে ডিড ছিল যে আমরা পার্টনারশিপ বিজনেস করছি, প্রফিট হলে আমরা নিজেরা সবাই মিলে ইকুয়ালি ভাগ করব। কিন্তু তার পরবর্তীতে আজকে 10 বছর পরে যে কোনো প্রবলেম হতে পারে সেটা ওরা চিন্তা না করেই ওরা পার্টনারশিপ বিজনেস করলো। তারপরে ভবিষ্যতে একটা ডিসপুট অ্যারাইজ হলো, যখন বিজনেসটা বড় হয়ে গেল তখন ডিসপুট হয়ে পার্টনারশিপ বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যদি আমরা যেটা পড়ছি সেই পড়াটা যদি যখন আমি বিজনেস করতে যাব তখন যদি আমরা প্রপারলি ফলো করি তাহলে কিন্তু পার্টনারশিপ বিজনেস ফেলিওর করবে না। কারণ এরকম অনেক পার্টনারশিপ বিজনেস আছে যেগুলো অনেক বছর ধরে চলছে, তার প্রপারলি নিয়ম মেনে ব্যবসাগুলো করছে, ইমোশনালি বশবর্তী হয়ে কোনো ব্যবসা ওরা করছে না। তো আমার মনে হয় যদি প্রপারলি ডকুমেন্টেশন মেনটেন করে কোনো পার্টনারশিপ বিজনেস হয় তাহলে সেটা অবশ্যই সাকসেস হবে। আজকে উপস্থিত দুজন মাস্টারমশাই, আপনাদের অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনারা ক্লাস নিয়েছেন, দীর্ঘ সময় ধরে ক্লাস নিয়েছেন এবং বিশদে ক্লাস নিয়েছেন। আমি ছাত্রছাত্রীদের বলছি তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ওনাদের ক্লাসটা ফলো করেছো। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে করা হবে, তোমরা সেখান থেকে সেটা নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানতে চাও, বুঝতে চাও, তাহলে মাস্টারমশাইদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। আজকের মতো অ্যাকাউন্টেন্সির ওপরে ই-লার্নিং ক্লাস এখানে শেষ হলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো, সাবধানে থাকো।